তৃষার হাত কেঁপে ওঠে বইয়ের পাতায়। সে চোখ সরিয়ে তাকায় মলাটের দিকে। তাহলে কি আমি এমন একটা বই খুঁজছি যেটা প্রতিদিন পড়লেও মনে হবে নতুন? প্রেম কাছে এসে দাঁড়ায়, কণ্ঠ নরম হয়। তুমি শুধু বই খোঁজো না, সঙ্গে খোঁজো একটা গল্প। এই ধরো, যেমন মানুষ পেলেই হয় না, মানুষটার সাথে থাকতে হয় একটা মন। সুন্দর মন না হলে সুন্দর চেহারা। সুন্দর মানুষের কোনো মূল্য আছে? বইও ঠিক তেমন। মলাট কিংবা প্রচ্ছদ সুন্দর হলেই যে বইয়ের গল্প সুন্দর হবে তেমনটা নয়। তৃষা ঠোঁট চেপে হাসে। জানেন কি, গল্পের নায়িকা হওয়া এত সহজ না প্রেম ভাই। বইয়ে যত সহজ লাগে, বাস্তবে রাস্তাটা অনেক কঠিন। তবু না পারা যায়, না ফেলে দেয়া যায়। তাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। বাংলা বাজারের মতো শহরে হঠাৎ নেমে আসে প্রবল বৃষ্টি। গলির সরু পথগুলো মুহূর্তে কাদামাটির স্রোতে ভরে উঠল। ধুলোমলিন কাঠের তাক, বিবর্ণ সাইনবোর্ড আর বইয়ের দোকানগুলোর সামনে দ্রুত টাঙানো হচ্ছে নীল সবুজ ত্রিপল। বিক্রেতাদের চিৎকারে ভরে গেল চারদিকে। এই দিকটা ঢাকো, বই ভিজে যাবে। তবু বৃষ্টির ঝমঝম শব্দ সব কোলাহল ঢেকে দিল। টিনের চালায় পড়া ফোঁটার আওয়াজ যেন অসংখ্য ঢোল একসাথে বাজছে। বাতাসে মিশে গেল ভেজা কাগজের গন্ধ। কালির সাথে মিশ্রিত এক অদ্ভুত মাদকতা। রাস্তার কোণে জমে উঠল পানির ছোট ছোট গর্ত, যেখান দিয়ে ছুটে চলল কাগজের টুকরো, পুরনো পোস্টার, ভিজে যাওয়া বুকলেট। চারদিকে ছাতা নিয়ে হুড়োহুড়ি। কেউ বা ছুটে যাচ্ছে দোকানের ভেতর, কেউ বা ভিজে যাওয়াকে মেনে নিয়েছে অবধারিত নিয়তির মতো। আকাশ ঝুলে আছে নেমে আসা মেঘের ভারে। কোথাও বিদ্যুতের ঝলকানি, কোথাও বজ্রের গর্জন। অথচ সেই ভিজে যাওয়া বাংলা বাজার যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। দোকানের ছাউনির নিচে এতক্ষণ তৃষা আর প্রেম দাঁড়িয়েছিল। মনটা ভীষণ খুশি। আপাতত উইশ লিস্টে 278টা বই জমা করেছিল। সবগুলো প্রেম ভাই তাকে এমনি গিফট হিসেবে দিবে বলেছে। বইয়ের নাম দেয়া শেষ, তবে বাসায় নিয়ে যাওয়ার অবস্থায় নেই। শেষে প্রেম বাড়ির ঠিকানা দিল, হোম ডেলিভারি হবে। পরবর্তীতে 1000-এর যেন বইয়ের লিস্ট ছাড়া তৃষা এখানে আসে না। তাও খুব করে শাসিয়ে বলল প্রেম ভাই। ছাউনির নিচে তৃষা বারবার হাত ছুঁয়ে বৃষ্টির স্পর্শতায় ডুবে যাচ্ছিল। শেষে না পারে প্রেমকে বলল, একটা অনুরোধ রাখবেন কি শুনি? বৃষ্টি পড়ছে প্রেম ভাই। কেন, তুমি কি চাও বৃষ্টির বদলে হিসু পড়ুক? আরে তা কোথায় বললাম। এই প্রেম ভাই চলুন না ভিজি। আপনার সমস্যা হলে বলুন, আমি একাই ভিজব। গায়ে এক ফোঁটা পানি তো লাগুক একবার ম্যাডাম আপনার। স্যার, দয়া করে এত কঠোর হবেন না। প্রেম তৃষার মুখের দিকে রাগান্বিত দৃষ্টিতে একবার তাকিয়ে শেষে বলল, আচ্ছা ভিজো, কিন্তু শরীর যেন না ভিজে। মানে কি? আমি ভিজলে শরীর কি না ভিজে থাকবে নাকি? শাড়ি ভালো পরেছ, কিন্তু ভিজে গেলে তো গায়ের সঙ্গে লেগে যাবে। পুরুষ মানুষের নজর কেমন আইডিয়া আছে? আপনিও তো পুরুষ মানুষ। আমি 8-10টা পুরুষ এক হলাম কি? সবার সব জায়গায় সব কিছুতে অধিকার খাটে না। আর তুমি হচ্ছ তোমার ফিউচার স্বামীর সম্পদ। তোমার শরীর কেন অন্য পুরুষ দেখবে? আপনি যে দেখছেন, আমি যে অন্য পুরুষ নই বোকামে, আমি তো তোর ব্যক্তিগত পুরুষ। ধীরে বলল প্রেম। তৃষা সেই কথা বুঝতে পারল না। বলল, কিছু বলবেন নাকি? মনে মনে গালি দিচ্ছেন না তো আবার? যাও ভিজো গিয়ে, বলে প্রেম ওপরের শার্টটা খুলে রাখতে তৃষা বলল, নেংটু হচ্ছেন কেন? আরে শার্টটা ভিজলে সমস্যা কিসের? তোমার তো গা ভিজে যাবে। ভেজা যা নিয়ে মানুষ দেখে তো বাড়ি নিয়ে যেতে পারি না। শার্টটা পরে গায়ে জড়িয়ে নিবে। তৃষার ভেতরে কেমন অনুভূতি হচ্ছে তা সে নিজেও ব্যাখ্যা করতে পারবে না। এই লোকটা বদ থেকে ভালো কি করে হয়ে যাচ্ছে, আর তৃষা কেন বারবার তার মোহে অন্ধ হচ্ছে। তৃষা আকাশের দিকে তাকে হঠাৎ বলল, জানেন প্রেম ভাই, বৃষ্টি আমার কাছে সবসময় এক ধরনের মায়া। কি মনে হয় জানেন? মনে হয় আকাশ মানুষকে ছুঁয়ে দিতে চায়, কিন্তু পারে না, তাই অশ্রুর মতো ঝরে পড়ে। প্রেম হেসে বলল, তবে আমার কাছে বৃষ্টি মানে স্মৃতি। যতবার ভেজি
ততবার মনে হয় আগের কোনো দিন আবার ফিরে এসেছে। হয়তো এ কারণেই মানুষ বৃষ্টিকে এত ভালোবাসে। এতে যেমন ভিজে যাওয়া আছে, তেমনি হারানো দিনের গন্ধ আছে। প্রেম চোখ নামিয়ে, তুমি কি জানো, ভালোবাসা অনেকটা বৃষ্টির মতো, যতই আটকাতে চাই ততই ছুঁয়ে যায়। তৃষা মৃদু কাঁপা গলায় বলল, কিন্তু প্রেম ভাই, বৃষ্টি তো সবসময় শান্তি আনে না, কখনো সে ঝড় হয়ে আসে, ভেঙে দেয় আশ্রয়, ঠিক ভালোবাসার মতো, যা আনন্দ দিতে পারে আবার বিচ্ছেদের কষ্ট। প্রেম তৃষার দিকে গভীর দৃষ্টিতে বলল, হয়তো ভালোবাসার আসল সৌন্দর্য এখানে, তার ভেতরে আনন্দ আছে, কষ্ট আছে, যেমন কোনো গল্প শেষ হয়ে গেলেও তার স্মৃতি বেঁচে থাকে। তাহলে যদি কোনোদিন এসব গল্প শেষ হয়ে যায়, প্রেমের চোখে বৃষ্টির ফোঁটা আর না বলা কথার মিশ্রণ, শেষ হলেও গল্পটা মুছে যাবে না তৃষা, তখনও মায়া থাকবে, স্মৃতি থাকবে, আর হয়তো বৃষ্টির মতোই ভালোবাসা ফিরে আসবে অন্য কোনো রূপে। তৃষা তখনও দাঁড়িয়ে আছে ভিজে যাওয়া রাস্তায়, নীল শাড়ি ভিজে গা বেয়ে ঝরে পড়ছে ফোঁটাগুলো। প্রেম তার পাশে, দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে। চারপাশে বইয়ের দোকানদাররা ছুটছে। হঠাৎ প্রেম টেনে তৃষাকে নিজের কাছে নিয়ে আসতে তৃষার বুকটা কেমন ভার হয়ে গেল। তৃষা আশেপাশে কেউ আছে নাকি দেখার জন্য এপাশ ওপাশ তাকাতেই প্রেম তার থুতনি ধরে তাকে নিজের দিকে ফেরালো। তৃষার শ্বাস প্রশ্বাস যেন আরো তীব্র হয়ে উঠল। শরীরে সৃষ্টি হলো এক ভয়ানক শিহরণ। প্রেম তার কোমরে হাত রাখতেই যেন শিহরণ হলো আরো তীব্র। আশপাশে তখন কোনো মানুষ নেই, ফাঁকা বাংলা বাজার। দূর থেকে ভেজা বুড়িগঙ্গার কালো জলের ওই কেমন যেন একটা গন্ধ এসে শহরকে অন্যরকম সৌন্দর্যে ডুবিয়ে তুলেছে। প্রেম তৃষার চোখে চোখ রেখে বলল, আমি মানুষটা জানি না কি করে ভালোবাসতে হয়, তবে এইটুকু বলতে পারবো, যেই জিনিস অন্যের মনের শান্তি নিবারণ করে তাতে আমার বিন্দুমাত্র আকর্ষণ জন্মায় না। ওই জিনিসের প্রতি তখন আমার তীব্র ঘৃণার জন্ম নেয়। হিমালয় পাহাড়ের কথা শুনেছ না? তার থেকে উঁচু সেই ঘৃণার পাহাড়। তৃষা স্থির হয়ে দাঁড়িয়ে, নীল শাড়ির আঁচল বুকের সাথে লেপ্টে আছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন তার গায়ের ওপর পড়ছে না, পড়ছে কেবল ভেতরের অস্থিরতার ওপর। প্রেমের চোখের দিকে তাকে সে মুহূর্ত মনে হলো এই দৃষ্টি ভেদ করে ফেলবে তাকে। তৃষা কাঁপা গলায় বলল, প্রেম ভাই, আপনি জানেন না আপনার কথা আমার বুকের ভেতর কিভাবে ঢেউ তুলছে। ঘৃণার পাহাড়ের কথা বলছেন, ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় বলুন তো? আচ্ছা প্রেম ভাই, ভালোবাসা কি দেনা পাওনার মতো? প্রেম কিছুক্ষণ চুপ করে থাকে। ভেজা রাস্তায় তাদের দুজনের নিঃশ্বাস যেন বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে। ভালোবাসা যদি শুধু পাওয়া আর দেয়ার হিসাব হয়, তবে সেটা ব্যবসা হয়ে যাবে। দুটো ভিন্ন শব্দকে এক করলে নতুন শব্দ জন্মায়, তবে দুটো শব্দ একে অন্যের সঙ্গে মিলতে পারে না। তৃষা চোখ নামিয়ে ফেলে, আঙুল দিয়ে ভিজে আঁচল মুঠো করে ধরে। প্রেম তার থুতনিটা ধরে আরো কাছে টেনে নেয়, কানের কাছে শুধায়। বৃষ্টির ফোঁটায় কাঁপে প্রেয়সীর ঠোঁট, হৃদয়ে জমে প্রেমময় কথা। যে সে বোঝে না আমায়, বোঝে না ভালোবাসা, তাকে বোঝাই কেমন করে আমার লুকোনো সকল বেকুলতা। তৃষা অস্থির হয়ে যায়, বুক ধরফর করে ওঠে। হঠাৎ সে মুখ ফসকে বলল, তাহলে কেন এড়িয়ে যাচ্ছেন? কেন বলছেন না যে আপনি আমায় চান? আমি তো অন্ধকারে ভিজে যাওয়া বইয়ের মতো আপনার অপেক্ষায় আছি। কাগজ যেমন শব্দ খোঁজে, আমিও তেমন আপনার হৃদয়ের শব্দ খুঁজছি। প্রেম নিঃশ্বাস ফেলে, কপাল ঠেকিয়ে দেয় তৃষার কপালে। কেউ একজন বলেছিল, চাওয়া মানে নাকি হারানো, তাই আমি চাইতে ভয় পাই। বৃষ্টির ফোঁটাগুলো এবার আরও জোরে ঝরতে থাকে। বাংলা বাজার দোকানের সাইনবোর্ডগুলো কাঁপতে কাঁপতে টপটপ করে পানি ফেলছে। দূরের কালো বুড়িগঙ্গার গন্ধ আরও তীব্র হয়ে আসছে। তৃষা শ্বাস কাঁপছে। প্রেমের আঙুল এবার তৃষার ভিজে গাল বেয়ে নেমে আসে। প্রেম পুনরায় বলল, হারিয়ে যাওয়ার ভয়টাই আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি ভাঙতে ভালোবাসি, ধ্বংস করতে ভালোবাসি, আর তুমি কিনা চাইছো ধ্বংসকারীর ভাঙন জুড়ে দিতে। তৃষা থরথর করে কেঁপে ওঠে, তারপর ভেজা চোখ তুলে তাকায়। দুই একটা চাওয়ার কোনো ক্ষতি দেখছি না।
প্রেম হঠাৎ তাকে আরও শক্ত করে নিজের বুকে টেনে নেয়। চারপাশে তখন শুধু ঝরঝর বৃষ্টি আর শূন্য রাস্তা। শহর থমকে আছে, কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন সব কিছুকে ছাপিয়ে উঠছে। হঠাৎ প্রেম তৃষার হাত ধরে চোখে চোখ রেখে গলা ছেড়ে নেশালো কণ্ঠে গান ধরে। চোখে চোখে চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগী মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চায় না, কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে, রাতেরই আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গুধুলি আবির মাখা, কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে। প্রেম হঠাৎ থমকে গিয়ে নিজের সবটা উজাড় করে দুটো ওষ্ঠ একে অন্যের মাঝে ডুবিয়ে গেল। মিলিয়ে গেল দুটো বিপরীত ঢেউ একে অন্যের সঙ্গে, হারিয়ে গেল দুটো আত্মা শত ভিন্নতাতেও একত্র করে। ভালোবাসার জ্বর হচ্ছে একে অপরের পরিপূরক। যেমন হঠাৎ শরীরে জ্বর আসে, তেমনি হঠাৎই ভালোবাসা এসে মানুষকে আচ্ছন্ন করে ফেলে। জ্বরে যেমন শরীর কাঁপে, তেমনি ভালোবাসায় মন কেঁপে ওঠে, অস্থিরতা আসে। জ্বরে যেমন ক্ষুধা ঘুম উড়ে যায়, তেমনি এই ভালোবাসাও কিন্তু কখনো কখনো ঘুম ক্ষুধা সব কেড়ে নেয়। আবার এই জ্বর ধীরে ধীরে কমেও যায় বা সারে। ভালোবাসার সময়ের সাথে হয়, কখনো বা গভীর হয়, নয়তো মিলিয়ে যায়। এই বৃষ্টিতে ভিজে জ্বরটা অবশেষে চলেই এলো। মুখটা ফুলে কদুর ন্যায় হয়ে গেছে। কম্বলের নিচে মুখ গুজে শুয়ে আছে তৃষা। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা কেমন ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। প্রেম ভাই যে তাকে এত মিষ্টি একটা চুমু দিল, তা নিয়ে যে তৃষার একটু মনে মনে ফুর্তি করবে, তাও উপায় কই। এখন তো শরীর নিয়ে নড়তে চড়তেই পারছে না। ইস, প্রেম ভাইয়ের কথা না শুনে সে তিরিং বিরিং করে কেন যে ভিজতে গেল। এখন জ্বরকে তো আর বারণ করে বলা যায় না, ওগো জ্বর তুমি এখন এসো না, প্রেম ভাই মাত্রই আমার একটা চুমু দিল। সেঞ্চুরি করার আগে তুমি আমার কাছে আর এসো না, আমি আমার হেব্বি লয়াল মেয়ে। শোয়া থেকে উঠলে মাথাটা চক্কর দেয় বিধায় শুয়েই দিন কাটালো। হেতিজে এসে মাঝে কয়েকবার দেখে গেছেন। আজকাল তৃষার একটু বেশি খেয়াল রাখা তার হয়ে যাচ্ছে না। প্রেমে একটু আগে এসেছিল প্রতিবারের মতো, এইবারও এসে জিজ্ঞেস করলো, তৃষা আপু বলো নাকি কি করলে প্রেম ভাই গলে যাবে। আশ্চর্য, প্রেম ভাই কি কোনো বরফ নাকি যে গলে যাবে। আর ওই বান্দা তৃষার বুক দিয়েছে, ওইখানে অন্য কারো নজর মোটেও চলবে না। প্রেম ভাইয়ের প্রেমে পড়ে এখন তৃষা তারই নীতিমালা অনুসরণ করা ধরেছে। যেটা তার সেটা কেবলই তার। কেউ প্রেম ভাইয়ের দিকে নজর দিলে তার সঙ্গে তৃষার তর্ক করার সময় নেই। ওই চোখ দুটো তুলে পথ শিশুকে দান করে দিবে। যেই চোখ তার প্রেম নেওয়াজের দিকে তাকায়, দৃষ্টি নিক্ষেপ করে, তার দুনিয়া দেখার কোনো অধিকার অন্তত পক্ষে তৃষা রাখবে না। প্রেম ভাই তৃষাকে নাম্বার দেয়নি নিজের। তৃষা ফেসবুক ঘাটাঘাটি করে প্রেম নেওয়াজ লিখে সার্চ করেও কিছু পেল না। তারপর ভাবলো ইনস্টাগ্রামে যাওয়া যাক। ওমা, হঠাৎ করে মাথাটা এত বাজেভাবে ঝাঁকুনি দিল, শেষে ফোনটা রাখা ছাড়া আর কোনো উপায় রইল না। হঠাৎ বারান্দায় কিছু একটা শব্দ হলো। ঘরের লাইটটা তখন অন করাই ছিল। তৃষা ভয়ে বারান্দার দিকে তাকালো। হঠাৎ বারান্দার পর্দা ভেদ করে প্রেম বেরিয়ে এলো। তৃষা অবাক হলো। প্রেম ভাঙা গলায় প্রেমকে বলল, আরে প্রেম ভাই আপনি ওদিক দিয়ে আসতে গেলেন কেন? রুমের তো একটা দরজা আছে তাই না? হাত পা যদি ভেঙে যায় তখন কি হবে? যেখানে আছো সেখানেই থাকো, নড়তে বলেছি কি? তৃষা নড়ল না, তবে একটু অবাক হলো। ওই যে কালকের ওই সফট রোমান্সের প্রেম ভাইটা গেল কই? না থাক, সাইকো প্রেম ভাইকেও তো কড়া লাগে একেবারে। প্রেম তৃষার পাশে বসলো। হাতের উল্টো পিঠটা তৃষার কপালে ঠেকে দেখলো ভালোই জ্বর এসেছে। প্রেম তৃষাকে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছ? ইয়ে মানে আমাদের মাঝে তো কিছু হলোই না, ওইসবের কি দরকার? প্রেম তৃষার দিকে ক্ষিপ্ত নয়নে তাকাতেই তৃষা মুহূর্তে বলে উঠল, নিয়েছি তো, নাপা খেয়েছি। নাপা কিনে পয়সা লস করে না করে যাও গিয়ে একটা ব্রেন কেনো নিজের জন্য। জ্বর হলে ওই সরাসরি নাপাই কেন খেতে হবে? তৃষা চুপ করে নিচের দিকে তাকাতেই প্রেম উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, গোসল করেছ? হোমাগো ওইসব বিলাসিতা, জ্বর এসেছে আমার, কত অসুস্থ আমি দেখতে পাচ্ছেন না?
ইচ্ছে নেই দেখার বলি প্রেম তৃষাকে আচমকা কোলে তুলতেই তৃষা চিৎকার করে উঠল। প্রেম বিরক্তি নিয়ে তৃষার দিকে তাকাতেই সে পুনরায় চুপ হয়ে গেল। প্রেম তাকে শক্ত করে কোলে তুলে নিয়ে গোসলখানায় নিয়ে গিয়ে ঝর্ণা ছাড়তেই তৃষা দৌড়ে পালাতে নিল। প্রেম শক্ত করে হাতটা চেপে ধরে টেনে তাকে ঝর্ণার কাছে দাঁড় করাতেই পানির স্পর্শে শরীর পুরো ভিজে যায় তার। প্রেম এমনভাবে হাতটা ধরে রেখেছে কোথাও যেতেও পারছে না। নড়চড় তো দূরের কথা, তৃষা পুনরায় নড়ার চেষ্টা করতেই প্রেম তার মুখটা চেপে ধরে বলল, এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? আপনি বের হন প্রেম ভাই, আমার লজ্জা করছে। নেভার, এটা আমার বাড়ি, আমার যখন যেখানে মন চায় যেতে পারি, থাকতে পারি। তাই বলে একটা মেয়ের সঙ্গে ওয়াশরুমে, দরকার হলে আরও অনেক জায়গায় যাব। বাই দ্য ওয়ে, ফোন থেকে অন্য ছেলেদের নাম্বার ডিলিট হয়েছে, সব করে দিয়েছি। শুনেছি কার সঙ্গে ফেসবুকে অ্যাড আছো। কার সঙ্গে? প্রত্যুষ। ওর সঙ্গে কেন অ্যাড থাকবে? কিন্তু সে তো আপনার ভাই লাগে, সমস্যা কি? ভাই হোক তাতে কি, বলেছিলাম আমি ছাড়া কোনো আউট ছেলে ভার্চুয়াল হোক বা রিয়েলিটি হোক কোথাও জায়গা পাবে না। আপনি আমায় ভালোবাসেন? কতখানি ভালোবাসেন? কেন বললে টাকা পয়সা দিবে নাকি? আচ্ছা, কত টাকা দিতে পারবে? তাহলে ভেবে দেখবো বলা ঠিক হবে কিনা। প্রেমিকরা রোমান্টিক হয় প্রেম ভাই, সবসময় এত তেতো কথা না বললেই কি নয়? ভালো লাগে না। কি করলে ভালো লাগবে ম্যাডাম? একটা কোষে চড় লাগাই, জ্বরের সঙ্গে রোমান্টিকতার ভূত পালাবে। আপনি তো দেখছি অনেক আনরোমান্টিক। হাসপাতালে বুকিং করে রেখো, কারণ প্রেম শুরু করলে এমন মুখ চলা তো দূরে থাক, পা চলার শক্তিও পাবে না। প্রেম গায়ের টি শার্ট খুলতে তৃষার চোখ ছানা বড়া। প্রেম ভাই কী সব দেখাচ্ছে, হ্যারাসমেন্ট করছেন দেখি। ঝর্ণার নিচে দাঁড়িয়ে চুলে হাত বুলায় নিজের শরীর বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো চকচক করছে, তাতে যেন আকর্ষণীয় একটু বেশি লাগছে। তৃষা প্রেমের সিক্স প্যাক হাত রাখতে গেলেই প্রেম খানিকটা দূরে সরে যেতে বলল, আরে কন্ট্রোল, আমার লজ্জা বলেও তো কিছু একটা আছে, তাহলে নিংটু হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? প্রেম তৃষার দিকে তাকিয়ে প্যান্টে হাত দিতে তৃষা চেঁচিয়ে উঠল। তা দেখে প্রেমকে বলল, কি হয়েছে, এসব খুলছেন কেন? নিংটু বললে, কেন? দাগ যেহেতু লাগিয়েই দিয়েছ, তবে দাগটা ভালো করেই লাগুক, খোলাখুলির অপবাদ তো লেগেই গেছে, আর প্যান্ট পরেই বা কী হবে? তৃষা দাঁত কেলিয়ে নখ কামড়ে বলল, তাহলে দেখি একটু মানে আর দেখাচ্ছি। চোখ দুটো তুলে একেবারে দেখাবো। ছেলে দেখলে দেখতে মন চায় না খুব, শোনা তাই না? প্রেম ভাই মনের মধ্যে কারফিউ জারি করেছে, এখানে তাকে ছাড়া আর কাউকে জায়গা দিলে পাপ হবে। তৃষা প্রত্যুষকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এবার প্রেম ভাই এসে জিজ্ঞেস করলে তৃষা বলা ছেড়ে গান ধরবে। প্রত্যুষ ভাই আমার ফেসবুকেও নাই, সে আমার ইবুকেও নাই, তাকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এই প্রেম ভাইয়ের কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এলো। ভোরের দিকে প্রেম ভাই বারান্দা দিয়ে চলে গেল, তবুও বাতাসে রেখে গেল তার ধোঁয়াশা স্মৃতি। ইস, লোকটা তো করা না হলেও পারত। এখন দেখো একটু পর স্বপ্নে এসেও জ্বালাতন করবে, ড্যাম শিওর। তখন সকাল, তৃষার গায়ে জ্বর ভাবটা আর নেই, সবই কবিরাজ প্রেম বাবার কেরামতি। তৃষা তৈরি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম বের হলেই তার বাইকের পেছনে চেপে বসবে। 1 ঘন্টা আগে বের হয়েছে, না জানি আবার এই লোক কখন হাওয়া হয়ে যায় বলা তো যায় না। তৃষা গেটের কাছে দাঁড়িয়ে ফোন টিপে ব্যস্ত। হঠাৎ প্রত্যুষ গাড়ির কাছে যেতে নিয়ে চোখ যায় তার দিকে। কি একটা ভেবে সে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষার সামনে গিয়ে বলল, এই তৃষা শোনো। তৃষা চোখ তুলে সে দেখল প্রত্যুষকে। আনইজি লাগছে তার উপর প্রেম ভাই পই করে বলে দিয়েছিল কথার অবাধ্য ব্যক্তিকে সে চরম ঘৃণা করে। তাই সে যেহেতু প্রত্যুষের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, তাহলে এখন এটাও করা যাবে না। মানে একেবারেই যাবে না। প্রত্যুষ কিছু বলতে চাওয়ার আগে তৃষা তাকে বলল, প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না। আজকাল অনেক বেশি ইগনোর করছো, কেন করছো জানতে চাইবে না, তবে প্লিজ এমনটা করো না। আমিও মানুষ, বুঝলে? আমার কি ভুল হয়েছে বলো? আমি কখন বললাম ভুল হয়েছে? আচ্ছা, আমার ভার্সিটি আছে, আমি যাই, কেমন? তৃষা যেতে প্রত্যুষ তার হাত ধরে তাকে থামিয়ে দিল। তৃষা একবার হাতের দিকে তাকালো, হাত ধরেছে এটার জন্য না হয় প্রেম ভাই জানতে পারলে মিসাইলদের পেছন দিক দিয়ে দিবে, এই ভয়ে। তৃষা হাত ছাড়িয়ে নিতে প্রত্যুষ একটু অবাক হলো, কিন্তু ব্যাপার না, মেয়ে মানুষ, অস্বস্তি বোধ হতেই পারে। পুনরায় প্রত্যুষ তাকে বলল, আমার তোমার সঙ্গে কথা আছে, কিন্তু এখন
তুমি চাইলে এখানে দাঁড়িয়েই বলতে পারি, আর নয়তো এই যে একটু সামনে গিয়ে কফি শপে বসবো, কথা বলবো আর চলে আসবো। কত সময় লাগবে? দ্বিধা নিয়ে প্রশ্ন করল তৃষা। 10 মিনিট জাস্ট, এখানেই বলতে পারি কিন্তু। তৃষা একবার প্রেমের আসার পথের দিকে তাকিয়ে বলল, না, এখানে ঝামেলা করার দরকার নেই, চলুন। তৃষা যেতেই ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেলল প্রেম। কেন ফেললো মন জানে, কিন্তু মুখে বলতে ইচ্ছে করছে না। এই বাড়িতে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবই প্রেমের সঙ্গে নিয়ন্ত্রণে। কোথায় কি হচ্ছে প্রেমের জানা বাকি নেই। হ্যাঁ, হিডেন ক্যামেরাগুলো সে নিয়ন্ত্রণ করে তার স্টাডি রুমে, বিরাট মনিটর, সারাদিনই চলতে থাকে। সকাল সকাল কিভাবে আজকে সেখানে গেল। তারপর তৃষা প্রথমে তার জন্য অপেক্ষা করতে দেখে তো ভালোই লেগেছিল, কিন্তু তারপর, হায় তৃষা, তুমি কি জানো প্রেমের কথা অবাধ্য হওয়ার মানে? তার চোখে চোখ রেখে হৃদয়ে আঘাত করা। প্রেম ভুলে শাস্তি দেয়, চরমভাবে দেয়, আর যেখানে কথার মূল্য নেই সেখানে সম্পর্কের মূল্য থাকে না। বাইক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তৃষা। বাসায় গিয়েছিল, দারুণ বলল প্রেম ভাই নাকি আরও অনেক আগেই বের হয়ে গেছে। তবে তৃষা তো ঠিক সময় অপেক্ষা করেছিল। হঠাৎ দেখল সাদা একটা বাইক নিয়ে প্রেম ভাই এদিকে আসছে। তৃষার খুশি সীমা রইল না, সে দাঁড়িয়ে রইল। তবে একটুর জন্য না সরলে মনে হচ্ছিল প্রেম ভাই তার ওপরই বাইক উঠিয়ে দেবে। হেলমেটটা খুলতে তৃষা তার দিকে এগিয়ে এসে বলল, আরে প্রেম ভাই, আপনার না কালো ব্যাগ ছিল, এমন সাদা রং হলো কেমন করে? ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছিলেন নাকি? প্রেম কোনো জবাব না দিয়ে এগিয়ে যেতে তৃষার এবার রাগ হলো। সে সামনে দাঁড়িয়ে প্রেমের হাত ধরতেই প্রেম একবার তার হাতের দিকে তাকালো, তারপর তরাক কণ্ঠে বলল, হাত ছেড়ে সামনে থেকে সর। আপনি না আমায় ভালোবাসেন, তাহলে এমন করছেন কেন? প্রেমের এবার রাগ উঠে যায়। সে তৃষার হাত শক্ত করে ধরে তাকে খোলা আঙিনে নিয়ে গিয়ে বলল, তুই কি চাচ্ছিস আমার থেকে? আমার সঙ্গে শোয়ার ইচ্ছে নাকি অন্য কারোর সঙ্গেও? ধমকে ধমকে কথাগুলো বলল তৃষাকে প্রেম। সবাই তাকে আছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। তৃষা বুঝতে পারছে না তার প্রেম ভাইয়ের হঠাৎ হলো কি। প্রেম ভাই, তৃষা কাঁপা গলায় বলতেই প্রেম চুপ হয়ে গেল। আর একটা কথা বলল না। তৃষার হাতটা ঝাড়ি মেরে পাশ কাটিয়ে চলে গেল বাইকটা নিয়ে। এত তো মানুষের ভিড়ে তাকে ফেলে রেখে চলে গেল। তৃষার চোখে তখন জল। উত্তর খুঁজে পাচ্ছে না সে। কেবল এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে সবটা খুঁজে বেড়াচ্ছে প্রেম ভাই অমন করলো কেন? তাহলে কি সে তার বিটার হাটকে ভালোই বাসে না? ওই সুমু, ওই সোয়া, ওই সুন্দর কথাগুলো কি তৃষার জেগে দেখা স্বপ্ন ছিল? আমি আপনারে এমন কইরা হারাইছি, যেমন কইরা শুকনা পাতায় হাওয়ার ঝাপটা আইসা এক নিমেষে উড়াইয়া নেয় দিগন্তের অজানায়। যেমন কইরা রাতের আধারে বাতি নিভা গেলে ঘর অন্ধকারে ডুইবা যায়, আপনি এমন কইরা এই অন্তরে আগুন ধরাইছেন, যেমন কইরা খরার তাপে মাঠের ফসল শুকাইয়া যায়। মাটিতে ধুলা ছাড়া আর কিছুই থাকে না, যেমন কইরা ঝড়ের রাতে বৈঠা ছাড়া নৌকা স্রোতে তলাইয়া যায়। যেমন কইরা মরুভূমির বালু ঝরে চোখ মুখ ঢাইকা যায়, নিঃশ্বাস পর্যন্ত আটকাইয়া যায়। আপনি আবার এমন কইরা ফাঁকা কইরা দিলেন, যেমন কইরা মাঘ মাসে ক্ষেতের ধান ঠান্ডায় শুকাইয়া সাদা খড় হয়ে যায়। এমন কইরা শূন্য কইরা দিলেন, যেমন কইরা গোরস্থানের মাটিতে নাম লেখা থাকার পরেও সবাই একা রইয়া যায়। এমন কইরা শেষ করলেন, যেমন কইরা শীতের ভোরে হঠাৎ কুয়াশা নাইমা আইসা পথঘাট ঢাইকা ফেলে, মানুষ পথের দিশা হারায়। এমন কইরা আমারে আপনি ভাঙলেন, যেমন কইরা বর্ষার নদী হঠাৎ বাঁধ ভাঙা স্রোতে জমির সব ফসল ভাসাইয়া নিয়ে যায়। এমন কইরা পোড়াইলেন, যেমন কইরা বিদ্যুতের শর্ট সার্কিটে দোকান ঘর পুড়লে মানুষ বুক চাপড়াইয়া শুধু তাকাইয়া নিজের ধ্বংস দেখে। শেষে সব হারানোর পর মানুষ যেমন চুপ কইরা দাঁড়ায়, বুকের ভেতর কান্না ভাতের বলকের মতো উতরাইয়া পড়লেও মুখ থেকে শব্দ বাইর হয় না, আমি ঠিক তেমন চুপ কইরা গেলাম। আমার ভিতরে ভিতরে আগুন জ্বলে, কিন্তু সে আগুন নেভানোর পানি আপনি নষ্ট করে দিলেন। তবু হারানোর বেদনা নিয়েও কইবার চাই আমি আপনারে ভালোবাসি, আপনার না পাইয়াও ভালোবাসি, হারাইয়াও ভালোবাসি, ধ্বংস হইয়াও ভালোবাসি, আপনি পুড়াইলে আমি পুড়াইয়াও আপনারে ভালোবাসি। এটুকু লিখে হাতের কলমটা থামিয়ে দিল তৃষা।
আজকে 3 দিন হলো প্রেম তার দিকে ফিরেও তাকায়নি। যেই প্রেম নিজে গিয়ে তৃষাকে ক্লাসরুম থেকে টেনে হিঁচড়ে বের করত, তার জন্য এখন তৃষা ছুটির পরও একইভাবে অপেক্ষা করে। সময় ফুরায়, তবে অপেক্ষা যে আর ফুরায় না। তৃষা এখনো বুঝতে পারছে না তার অপরাধ কি। প্রেম ভাই মুখে ভালোবাসি না বললেও তো ভালোবাসে। এই যুগের মেয়ে তৃষা দুধ ভাত খায় না, সবাই জানে কথা। ক দিলে যে মানুষ কলকাতা বোঝায়, অন্তত তা জানতে বাকি নেই। ওই লোকটা তাকে ভালোবাসে, মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ওইটা মানুষের কর্মে ফুটে ওঠে। তাহলে কি হঠাৎ হলো করে এমন? সব তো ঠিকই ছিল, মনে হলো একটা কলি ফুটার আগেই কেউ ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছে। এই 3টে দিন প্রেম ভাইয়ের থেকে দূরে থেকে মনে হয়েছে দুনিয়াটা ফাঁকা, চারপাশে কিছু একটা নেই। তৃষার একবার শ্বাসকষ্ট উঠেছিল, সেইবার শ্বাস নিতে এক প্রকার কষ্টই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই তো মারা যাবে। গত 3 দিন তৃষার ঠিক ওই অনুভূতিটাই হয়েছে। এখনো মনে হচ্ছে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়েছে সে। দরজাটা একটু একটু করে খুলছে। তৃষা সারা রাত জেগে কেঁদে কেটে শেষ চোখের নিচটায় কালো করে ঠিক করলো, অনেক হয়েছে। আজকে সারা রাত ভিখারির মতো প্রেম ভাইয়ের দুয়ারে বসে থাকবে। প্রেম ভাইয়ের তো উচিত অঙ্কুর ভাইয়ের ঠ্যাং তো বিশেষ পানি খাওয়া। এই যে শিমলার সঙ্গে কয়দিন হলো তার প্রেম হয়েছে, এখনই তাদের প্রেম একেবারে জমে ক্ষীর। শিমলার মনে হয় বাসা থেকে ছেলে দেখছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। বেশি তিরিং বিরিং করলে যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে পালাবে দুজন। আর প্রেম ভাইকে দেখো, প্রেম করা তো দূরে থাক, এখন যেমন ভাব দেখাচ্ছে, মানুষ তো তার কিংকোবরা এক্সের সঙ্গেও এমন আচরণ করে না। তৃষা রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছ দিয়ে নামতেই সিদ্দিক নেওয়াজ আর মোখলেসকে দেখতে পেল। চিন্তিত মনে হচ্ছে সিদ্দিক নেওয়াজকে। তৃষা একবার জিজ্ঞেস করবে, ঠিক করেও করলো না। শেষে বাইরে এসে সরাসরি প্রেম নেওয়াজের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির চারপাশে গাছগাছালি, ডান পাশে একটা ফুলের বাগান, সেথায় হরেক রকমেরই ফুল গাছ আছে। তবে যেই ফুলটা বাগানের মূল আকর্ষণ তা হচ্ছে প্রেমরোজ। এই প্রেমরোজ গল্পটা শুনলে একটা মানুষের কথা মনে পড়ে যায়, সেই প্রেমরোজ ব্যান্ডের আধার বলেই হয়তো তাকে কেউ দেখেনি, তবে তার গলা স্বরটা একজন মানুষের সঙ্গে পুরোপুরি মিলে। মাঝে মাঝে অবাক লাগে দুজন মানুষ কি কোনোভাবে আবার একজনই নয় তো। সেদিন লুকিয়ে চুরিয়ে প্রেম ভাইয়ের মেইন ডোরের পাসওয়ার্ডটা দেখেছিল তৃষা। ওইটা কতবার টিপে করে অ্যাপ্লাই করলো তৃষা, তবে কাজে দিল না। গোলামের পুঁতে পাসওয়ার্ড চেঞ্জ করেছে। ইস, ঢং দেখলে বাসি না। ঘরে ঢাললে বাইরে পড়ে শালার। পাসওয়ার্ড লক লাগাতে হবে, তালা হলে না হয় ভেঙে ঘরে ঢুকে ওই হাড়ে বজ্জাতের চকলেট আর স্ট্রবেরিগুলো সব চুরি করত, তখন দেখা যেত কি খায় সে। তৃষা কোনো উপায় না পেয়ে ঠিক করলো আজকে সারা রাত দরজার সামনে অপেক্ষা করবে সে। এক সময় না এক সময় ও তো আসবেই ওই লোক। এবারে তার ব্র্যান্ডের জিনিসে বিলাই সিমটি ঘষে দিবে, কিংবা ভেতরে কিছু একটা ছেড়ে দিবে। এখন তৃষা তো প্রেম নেওয়াজের প্রাকৃতিক দৃশ্য দেখতে পালো না, না হয় পোকামাকড়েই দেখুক। ওদের তো পোকামাকড়ই আছে। রাত তখন অনেক। তৃষা দরজার সামনে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। এই বিছানাটা একটু বেশি সফট। তৃষা হাত তুলে চুলকাতে হঠাৎ আবিষ্কার করলো কাউসের মধ্যে উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে প্রেম ভাই। হোমা, সকাল সকাল এমন অতি লোভনীয় দৃশ্য না দেখলে কি হতো না। এই যৌবন বয়সে যৌবন সামলাতেও তো তৃষার কষ্ট হয় খুব। তবে হঠাৎ তৃষা মনে পড়ে গেল গত 3 দিনের কথা। তার বুকটা কেমন ভার হয়ে এলো। হঠাৎ দেখল প্রেমের পিঠে কিসের যেন দাগ। তা দেখে তৃষা বুকটা আরো ভারী হয়ে উঠল। সে প্রেমের কাছ থেকে পিঠে হাত ছোঁয়াতে যাবে, তার আগেই হঠাৎ চারপাশে একবার তাকালো। এত তো মদের বোতল, চারপাশে সিগারেটের ছাই, সিগারেটের বাট পড়ে আছে। তৃষা সাহস করে একবার প্রেমের পিঠে হাত রেখে প্রেমকে মৃদু গলা ডাক দিল, এই প্রেম ভাই শুনছেন, সকাল হয়েছে, উঠবেন না? পরপর কয়েকবার ডাকার পর যখন কাজ হলো না, তখন কাছে এসে শ্বাস চলছে কিনা চেক করতে হঠাৎ প্রেম থাবা দিয়ে তার হাতটা ধরতেই তৃষা ব্যথায় চেঁচিয়ে উঠল, প্রেম ভাই কি করছেন, হাতটা ছাড়ুন। একটু আস্তে ধরলে কি হয়? প্রেমের চোখ দুটো কেমন লাল হয়ে আছে, শরীর যে তার ঠিক নেই খুব ভালো করে বুঝতে পারছে তৃষা।
কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে একটা অচেনা মানুষ তার সামনে উপস্থিত। এটা সেই মানুষ না যাকে সে চিনে। প্রেম উঠে বসলো, তারপর তৃষাকে ঝাড়ি মেরে বলল, এখনো যাসনি কেন? আগে বলুন আপনার কি হয়েছে? আমার সঙ্গে এমন করেছেন কেন? আমার অপরাধটা কি? তোর অপরাধ কি সেটা তুই তোর বিবেককে জিজ্ঞেস কর। যা, বের হ আমার ঘর থেকে, আউট। প্রেম ভাই, আপনি তো আমায় ভালোবাসেন, এত নিষ্ঠুর কেন হচ্ছেন? একটু রহম করেন। আমার কি পরিমাণ কষ্ট হয়েছে যদি আপনাকে বোঝাতে পারতাম। প্রেম এবার তৃষার মুখটা চেপে ধরে তাকে ঠেসে ধরলো দেয়ালে, তারপর উঁচু গলায় বলল, তোকে একবার বলেছি ভালোবাসি আমি। আলু আমার পছন্দ না, কারণ কি জানিস? আলুর সব তরকারিতে মিশে যায়। তুই হচ্ছিস ওই রকম মানুষ, সবার সঙ্গে মিশে যাস বলেই তোকে জাস্ট ঘৃণা করি। দেখ, তোর আর আমার রাস্তা আলাদা, আমরা হলাম দুই পৃথিবী। প্রেম তৃষার মুখটা ছেড়ে দিয়ে বলল, যদি তোর এক বাপ হয় তাহলে আর কখনো আমার সামনে আসবি না। প্রেম ছাড়তেই তৃষা প্রেমের গালে আচমকা চর বসিয়ে দেয়। প্রেম কয়েক মুহূর্ত কেবল স্তব্ধ হয়ে রইল, তবু কিছু বলে না, চুপ করে রইল। হঠাৎ তৃষা তাকে ধাক্কা দিয়ে কেঁদে উঠল, প্রচণ্ড রাগ নিয়ে গলা উঁচিয়ে বলল, তুমি নেশা করো তবুও তোমাকে আমি মেনে নিয়েছি, তুমি রাত ভোর বাইরে আড্ডা দাও তবুও তোমাকে আমি ভালোবেসেছি, তুমি আমাকে মারো বকো তবুও তোমাকে আমি কিচ্ছু বলি না, তোমার যখন যা মন চায় করো আমার সঙ্গে, তোমার সব ভুল তবু আমি মেনে নিয়েছি। আর বেটা, আমার ভালোবাসা তোমার কাছে তামাশা লাগে? তামাশা? তোমার সঙ্গে ভালোবাসার খেলা খেলছে আমি পুতুল? আমার সঙ্গে যখন যা মন চায় করবে, অধিকার খাটাবে, আর বলবি ভালোবাসি না। আসল কথা কি জানো? তোর তো বাবা নেই, জন্মের ঠিক ঠিকানা আছে তো? কারণ কোনো ভালো ঘরের ছেলে এমন হতে পারে না। তাই তো মানুষ বলে মা বাবা ছাড়া সন্তান কখনো ভালো হয় না। তৃষা কথাটা শেষ করার আগে প্রেম কষিয়ে চর বসালো তৃষার গালে, শক্তি দিয়ে গলা চেপে ধরে ধমকে বলল, তৃষা শেষ, তৃষা সব কিছু শেষ। আজকে থেকে প্রেম তৃষা নামক কাউকে চেনে না। এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। তুই প্রেমকে এখনও চিনিসনি, এখন চিনবি। হয় তুই ধ্বংস হবি নয়তো আমি। আমার মারতে একটু হাত কাঁপবে না। খুন করে এই বাড়ির মাঝে কবর খুঁড়ব, খোদার কসম। প্রেম দরজাটা হুড়মুড় করে এমন জোরে ধাক্কা দিল যে পুরো ঘর কেঁপে উঠল। টি শার্টটা হাতে কষে চেপে নিয়ে তৃষাকে শক্ত করে ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় শুধু একটা জিনিস হাতে নিল, মদের বোতলটা। 28 বছরের গহীন ক্ষত, বুকের গভীরে চাপা দেয়া দগদগে জখমটা আবার আজ নতুন করে রক্তাক্ত হয়ে উঠল। তৃষা এখনো শ্বাস নিচ্ছে, বেঁচে আছে এটাই যেন তার ভাগ্যের সীমাহীন সৌভাগ্য। প্রেমের ঝড়ের মতো প্রস্থান শেষে ঘরটায় হঠাৎ মৃত্যু নেমে আসা নীরবতা ছড়িয়ে পড়ল। তৃষার বুকের ভেতর কেমন তীব্র শূন্যতার চাপা শব্দ। সে ঠাউর করতে পারল কি অমোঘ পাপ করেছে সে। যে মানুষের শিকড় কেটে নেওয়া হয়েছে অনেক আগে, যার মা বাবা নেই, যার স্মৃতি কেবল ক্ষতের মতো রক্তাক্ত, তাকে সে কিভাবে এত বড় আঘাত দিল? কোন দুঃসাহসে ছিঁড়ে দিল তার পুরনো দহকে? চোখের জল তৃষার মুখ ভিজে দিতে লাগলো। কাপা হাতে জল মুছে দৌড়ে বেরিয়ে এলো সে। কিন্তু তখন প্রেম তো ঝড় তুলে বাইক নিয়ে যান্ত্রিক শহরের অতলে মিলিয়ে গেল। বাড়ির সীমানা অনেক আগেই তার চাকার শব্দকে বিদায় দিয়েছে। এই বিশাল শহরে, পাথরের মতো ঠান্ডা এই নগরে, তৃষা কোথায় খুঁজবে তাকে? কার ভিড়ে, কোন অচেনা রাস্তায়, কোন গহীন অন্ধকারে মিলিয়ে গেছে সে মানুষ যার বুকের আগুন সে নিজ হাতে আবারও প্রজ্বলিত করেছে। তৃষা বাইরে পা রাখতেই শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। হাত কাঁপতে কাঁপতে প্রথমেই তাড়াহুড়েই অঙ্কুরকে ফোন করল সে। কান্না জড়ানো গলায় সবটা খুলে বলতেই অঙ্কুর এক নিঃশ্বাস আশ্বাস দিল, চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু সেই কথার ভরসাতেও তৃষার বুকের গভীরে জমা অস্থিরতা একচুলও কমল না। এই অস্থিরতা তাকে বারবার মনে করাচ্ছে প্রেমকে না খুঁজে পাওয়া মানে নিজের অর্ধেক শ্বাস হারিয়ে ফেলা। মাথা কাজ করছে না, দিক দিশা বোঝা যাচ্ছে না। অবশেষে অস্থিরতায় দগ্ধ হয়ে যখন বাইরের গলিপথে ছুটে যাওয়ার জন্য পদক্ষেপ ফেলল,
তখনই সামনের প্রত্যুষ এসে পথ আটকালো। প্রত্যুষ জানে না আসল ঘটনা, জানে না তৃষার বুকের ঝড়টা কেন উঠছে। তবে এক নজরে বুঝে গেছে সে তৃষার অবস্থা বাইরে যাওয়ার মতো নেই। কেবল এই কারণেই কঠোর হাতে আটকালো তৃষাকে। কিন্তু শুধু প্রত্যুষ না, হেতিজাও সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, বরং হিসেবি দৃঢ়তা। সে জানে প্রেম হচ্ছে তৃষার সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়াঝাটি নতুন কিছু নয়। এই তুচ্ছ ব্যাপারে এত অস্থির হওয়া, এত পেছন পেছন দৌড়ানো অমূলক। আর হেতিজার ভেতরে লুকোনো আছে আর একটা প্রবল ইচ্ছা। তৃষাকে সে তার নিজের ছেলের জন্য বেছে নিয়েছে। একজন মায়ের মতো সে তৃষাকে নিজের হাতে বেঁধে রাখতে চায় প্রত্যুষের পাশে। তাই তৃষার চোখ, তৃষার মন, তৃষার প্রতিটি স্পন্দন যেন প্রেমের দিকে না ছুটে যায়। এর জন্য যা কিছু করতে হয় হেতিজা করতে দ্বিধা করবে না। তৃষার সামনে এখন দাঁড়িয়ে আছে দুটো কঠিন প্রাচীর। একদিকে প্রত্যুষের অবুঝ বাঁধন, আরেকদিকে হেতিজার নির্মম নিয়ন্ত্রণ। এত কিছুর মানে তার জানা নেই, অথচ তৃষার বুকের ভেতর তখনও ফেটে যাচ্ছে একটা আর্তনাদ, প্রেম। পার্কের এক নির্জন কোণে ঝরা পাতার স্তূপে ঢাকা এক ব্রেঞ্চে বসে আছে শিমলা। তার কোল জুড়ে মাথা রেখে শুয়ে আছে অঙ্কুর, যেন পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা উপেক্ষা করে এ মুহূর্তে আশ্রয় খুঁজছে কেবল তার চোখের ভেতর। শিমলার চোখ দুটি এতক্ষণ অশ্রুধারায় গঙ্গার মতো প্লাবিত হয়েছে। সে অশ্রুতে বুক ভেসে গিয়েছিল তীব্র হাহাকার আর অদৃশ্য ভয়ের ঢেউয়ে। বহু কষ্টে অবিচল সান্ত্বনার দৃঢ়তায় অঙ্কুর তার বুক ভাঙা কান্নাকে স্তব্ধ করেছে। বাড়ির চাপে শিমলার জন্য পাত্র দেখা হচ্ছে। যে কোনো মুহূর্তে পিতার সিদ্ধান্তে তার হাত বেঁধে দেয়া হবে অপরিচিত এক বন্ধনে। অথচ এই তো সেদিনের কথা, মাত্র কয়েকদিনের পূর্বে তাদের ভালোবাসা অঙ্কুরিত হয়েছে কচি আশকলতার মতো। এখনই যদি সেই প্রেম ছিন্ন হয় তবে যেন জীবনের নির্মমতম উপহাস। বিচ্ছেদের আশঙ্কা শিমলার বুকে আগ্নেয়গিরির মতো দগ্ধ যন্ত্রণা ছড়িয়ে দেয়। তাই অশ্রু অবিরাম ঝরে পড়ে। কিন্তু অঙ্কুর শিমলাকে শপথ দিয়েছে, সমস্ত দুনিয়া যদি পাল্টে যায়, যদি আকাশ ভেঙে মাটিতে পড়ে, তবু এই হাত সে ছেড়ে দেবে না। কারণ এই হাত সে ধরেছে কেবল ভালোবাসার শুদ্ধ অঙ্গীকারে, কোনো সামাজিক প্রথা কিংবা জবরদস্তি নয়। এই একবারের ধরা হাতই তার কাছে চিরন্তন, অবিনাশী, শপথে অটল এক প্রেমের মূর্ত প্রতীক। একে ছাড়া মানেই নিজেকে ছেড়ে দেয়া। হঠাৎ অঙ্কুর আর শিমলার পাশের বেঞ্চে দুটো মেয়ে এসে বসল। বাদাম খেতে খেতে ফর্সা মতো লামিয়া নামক মেয়েটি হেসে পাশের জারা নামক মেয়েটিকে বলল, তো কেমন দিলাম বল? ভাই তুই একটা সিজি, মানে সাদমানের সঙ্গে 5 বছর রিলেশন করে এখন তারই কাজিনের সঙ্গে কাল বিয়ে করে কানাডায় শিফট হচ্ছিস। তো কি করব? সাদমানের মতো ওই 20,000 টাকা মাইনে পাওয়া পুরুষের সঙ্গে সংসার করে জীবন পার করতাম। দেখ, সুখ কিনতেও টাকা লাগে, তাই ফ্যান্টাসিতে বসবাস না করে বাস্তবতায় ফেরা উচিত। আর এমনিতেও সাদমান আমার আবেগ ছিল, আর ওর কথা বাসায় বললে কেউ মেনেও নিত না। শুধু শুধু পরিবারকে বিরক্তিতে ফেলে লাভ আছে? এখন সাদমানের কি অবস্থা, মানে ভাগ্য দেখ, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তা আবার সাদমানেরই কাজিনের থেকে। ও তো মজনুর এখন কি অবস্থা, আত্মহত্যার চেষ্টা করেছিল, হাসপাতালে আছে। তুই দেখতে যাবি না? ভাই মাথা খারাপ হয়েছে, আমি কেন যাব? বিয়ের কত কি কেনা বাকি, মানে কোর্ট ম্যারেজ তো হয়েছে বেশ কিছুদিন আগে, এখন সবাইকে জেনে অনুষ্ঠান করা। আচ্ছা বাদ দে, আর চল তো, আমরা আরও কিছু কেনাকাটা করতে হবে বলে লামিয়ে উঠে দাঁড়ালো। যারাও তাই করলো, দুজনে বসে না থেকে উঠে বের হয়ে গেল। পাশের ব্রেঞ্চের অঙ্কুর তখন শিমলাকে বলল, ভাগ্যিস আমার কোনো কাজই নেই। তৃষা মনটা সকাল থেকে খারাপ। হেতিজা বলল প্রেমা নাকি রুমে ডাকছে, মুখ ধুয়ে রুমে যাবে বলে একবার ঠিক করলো। তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বসার ঘরে একটা বিরাট টিভি আছে। সকাল সকাল সিদ্দিক নেওয়া চা খান আর টিভিতে খবর দেখেন। তৃষা সারা রাত কাল জেগেছে, কান্না করেছে, দরজার সামনে বসে ছিল, কিন্তু প্রেম ফেরেনি। সিম বন্ধ দেখাচ্ছে। তৃষার অনেক ভয় হচ্ছে। প্রেমের কথা ভাবলেই তো দম আটকে আসছে। কেবলমাত্র তার ভুলের কারণে এত সব হয়ে গেল।
বসার ঘরে নানার সঙ্গেও প্রত্যুষ ছিল। কি নিয়ে কথা বলছে আজকে শুক্রবার, প্রতি শুক্রবার প্রেম এইখানে পরিবারের সঙ্গে খায়, মানে তার দাদার সঙ্গে টেবিলে খেতে বসে। আজকে সে নেই, কোথাও নেই, একটু পরে হুলস্থুল কাণ্ড ঘটে যাবে। তৃষাকে দেখতে সিদ্দিক হাসি মুখে বললেন, আরে দাদু এখানে বসো, চা খাবে? আমার আবার আগে আগে চা খাওয়ার অভ্যাস, 1 কাপ আগে খাই, অন্য কাপ পরে, বলে হাসলেন তিনি। তারপর আবার বললেন, প্রত্যুষ নানু ভাই, এই যে একের পর এক খুন হচ্ছে, এসব কি বন্ধ হবে না? প্রত্যুষ কতক্ষণ ধরে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। তৃষা আসার পরও তার দিকে তাকায়নি। স্ক্রিনে বড় বড় করে ব্রেকিং নিউজ লেখা। আজকে বিয়ের অনুষ্ঠানে হওয়ার কথা ছিল লামিয়া নামক নারীর। কিছুদিন আগেই পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে, শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে তার আগেই খোঁজ মিলল তার লাশে। তৃষার সেদিকে খেয়াল নেই। হঠাৎ সে প্রত্যুষকে বলল, একটু শুনবেন? 2 বার ডাকার পর প্রত্যুষ তৃষার দিকে তাকালো, হেসে জবাব দিল, কিছু বলবে? মানে একটু কথা ছিল। প্রত্যুষ উঠে এসে বলল, তুমি ঠিক আছো? প্রত্যুষের চিন্তার শেষ নেই। কাল রাতে প্রেমের বাড়ির দরজার সামনে থেকে তৃষাকে রুমে সেই তো এনেছে। রাতে প্রত্যুষ কেবল জিজ্ঞেস করেছে, কি হয়েছে? যদি মনে হয় আমায় বললে আমি সাহায্য করতে পারবো, মন হালকা হবে, তাহলে প্লিজ শেয়ার করো। শেষে তৃষা শব্দ করে কেঁদে উঠল। তার সব কিছু খুলে বলল। তবে প্রেমের সঙ্গে তার কেমন সম্পর্ক, কি পূর্বে হয়েছে, ওইসব কথা তার ভেতরেই চাপা রাখল। বাকি সব কাহিনী সব খুলে বলল। তবে সেই সবেও যেন প্রত্যুষ কত কি বুঝতে পেরে গেছে। মানে যার যতটুকু বোঝার সে তো বুঝবেই। প্রত্যুষ উঠে আসতেই তৃষা তাকে বলল, আপনি একটু দেখেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনার এত নিশ্চিন্ত কেমন করে হতে পারেন? প্রত্যুষ কিছু বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে, এই ছুটির দিনও একটু শান্তি নেই। তারই মাঝে সিদ্দিক নেওয়াজ আবার ঘড়ির কাঁটা দেখছেন নাস্তার টেবিলে বসে বসে। সময় তো পার হয়ে যাচ্ছে, প্রেম কোথায়? শেষে মোকলেসকে পাঠিয়ে জানতে পারলেন প্রেম বাড়িতে নেই। রাগ লাগলো তার। কি কারণে কি করবেন বুঝতে না পেরে মোকলেসকে দিয়ে অঙ্কুরকে কল লাগালেন। অঙ্কুর জানালো প্রেম চলে গেছে। মানে আগের মতোই কোথাও নেই, চলে গেছে। কোথায় গিয়েছে জানা নেই। সেই খবরে সিদ্দিকের প্রেশার লো হয়ে গেল। লাস্ট যখন তার প্রেম রাগ করে চলে গিয়েছিল তখন পাক্কা গুণে 1 বছর জার্মানিতে থেকে তারপর এসেছে। প্রেম বরাবরই এমন, পরিস্থিতির সঙ্গে যখন লড়ে উঠতে পারে না তখন সব ছেড়ে পালায়। এই পালিয়ে বেরিয়ে রাগ দেখানোর কোনো ফায়দা, কোনো মানে আছে? এবার না জানি কোথায় গেছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডাক্তার এসে সিদ্দিককে দেখে গেছেন। সবাই রুম থেকে বের হতে তৃষা সেখানে ঢোকে। তাকে দেখে সিদ্দিক নেওয়া চোখের জল আটকানোর চেষ্টা করে। তৃষার তো সেসব দেখে অন্তর ফাটলো বলে, কারণ সব কিছুর জন্য দায়ী সে। কি করে ফিরিয়ে আনবে প্রেমকে? সে কি আদৌ ফিরবে? তৃষা বৃদ্ধ সিদ্দিক নেওয়াজের হাত ধরে বলল, আপনি কষ্ট পাবেন না, প্রেম ভাই ঠিক ফিরে আসবে। সিদ্দিকের চোখের জল, বুকের কষ্টে এবার আর বাদ ভাঙল না। সে বলল, প্রেমকে কত কষ্ট করে মানুষ করেছি। প্রথমে মা হারালো, পরে বাবা হারালো। একটা মানুষ সব হারিয়ে বাঁচতে পারে? তোমার মনে হয় সে বেঁচে আছে? কবেই ভেতর শেষ। যেই ভালোবাসা ওকে দেওয়ার কথা ছিল, বাবা মায়ের সেই ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছে। আমি জানি প্রেম কেমন করে বড় হয়েছে। ও বাইরে থেকে এক মানুষ, ভেতর থেকে অন্য কেউ। কঠিনের ভেতরেও যেমন তরল আছে, প্রেম তেমন। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। সে তার ইমোশন শেয়ার করতে জানে না। ভেতরের মানুষটিকে রোজ ভেতরে দাফন করে মাটি দেয়। বলেই সিদ্দিকের চোখে জল চলে এলো। সেই জলে তৃষার চোখের জল উতরিয়ে পড়ল। তখন মাসের শেষের দিক। আজকে 20টা দিন যে মানুষটিকে তৃষা দেখেনি নিজের চোখে, তার নাম হচ্ছে প্রেম নেওয়াজ। দুনিয়া যে কত কঠিন, এই 20টা দিনে প্রেম তাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে শরীরে আঘাত না করেও দূরে সরে গিয়ে কেমন করে মনে আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েও তার কথাগুলো রয়ে গেছে। খুঁটির ওপর ঝুলতে থাকা অর্ধেক ব্যথা আজও তৃষাকে যন্ত্রণা দিচ্ছে। প্রেমকে তৃষা কি করে বোঝাবে, কি করে বলবে? তার একটা কেমন আছো শুনতে না পাওয়ার আক্ষেপে সে রাতে কত দুঃখ গিলে।
প্রেম কি করে চিৎকার করে বলবে প্রেমকে? ভালোবাসা যদি দায়হীন হয় তবুও দায়িত্ব শেখেন। আমি চাই না পুরো জীবন শুধু আপনার একটুখানি উপস্থিতি আমায় বারবার হত্যা করুক। মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, আমায় বারে বারে এই যন্ত্রণা আপনি দিয়েন না, আমি সইতে পারবো না। তৃষা এতদিন ঘর থেকে বের হয়নি। চোখের সামনে নাতির চোখে সিদ্দিক নেওয়াজকে পাগলের মতো বিলাপ করতে দেখেছেন, অথচ বলার সাহস নেই তার একটামাত্র ভুলের কারণে সিদ্দিক নেওয়াজের শেষ সম্বল হারিয়ে গেছে, খোয়া গেছে। তৃষা ঘরবন্দি থাকে, অবস্থা ভালো না দেখে কেউ তাকে কোনো চাপ দেয় না। প্রেমাকে এখন তৃষা পড়াচ্ছেও না, খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে, কাজকর্ম হাসি সবই তার সঙ্গে হারিয়ে গেছে প্রেম নেওয়াজের শোকে। নিজেকে সবার থেকে দূরে রেখে রোজ এভাবেই শাস্তি দিয়ে যাচ্ছে তৃষা। প্রেম কোথায় গেছে জানা নেই, কতবার অঙ্কুরকে জিজ্ঞেস করলো, লাভ হলো না। প্রত্যুষ আইনের লোক হয়েও খোঁজ নিল না, আর নিতে পারছে না তৃষা। একদিন সে সব ছেড়ে পাখি হওয়া অনেক দূরে চলে যাবে, সেদিন প্রেম ভাইলেও তৃষা আর ফিরবে না। ভালোবাসা এত পোড়াবে জানলে তৃষা কখনো সামনে পা বাড়াতই না। এই 20 দিনে অন্তত দিনে 2 থেকে 4 বার প্রেম ভাইকে নিয়ে লিখতে বসেছে তৃষা। কত কথা তবে অগোছালো, বারবার লিখেছে আর বারবার ছিঁড়ে ফেলেছে। আজ আবার লিখবে বলে ঠিক করেছে সে যে কথাগুলো মুখে বলতে কখনো পারবে না, তার সাদা কাগজের ভাঁজে লিখে রেখে যাবে। এমনও তো হতে পারে একদিন প্রেম ভাই ফিরবে, তবে সেদিন আর কথাগুলো বলার মতোই তৃষা নুজাত থাকবে না। প্রেম নেওয়াজ। মাসের শেষের দিক, ঘড়ির কাঁটা যেন দম নেয়া ছেড়ে দিয়েছে। আজ 20টা দিন হলো তোমাকে নিজের চোখে দেখিনি। 20টা দিন, সংখ্যাটা কাগজে সামান্য, কিন্তু আমার বুকের মাপে যেন বিরাট এক লোহার খণ্ড। প্রতিটি দিনই আলগা আলগা করে আমার ভিতর থেকে এই খণ্ড কিছু একটা কেড়ে নিচ্ছে। তুমি আমার চক্ষু নজরের সীমানার বাইরে, এইটুকুই আমার শরীরে আঘাত না করে সরাসরি মনে আঘাত করার জন্য যথেষ্ট। যেন কি তোমায় হারিয়ে যাওয়ায় ধরে রেখেছে আমার হৃদয়ের অজস্র ক্ষত। তোমার অনুপস্থিতি আমার শরীর অক্ষত রেখে মনে কেমন করে জ্বালাপোড়া দিয়ে যাচ্ছে সেটা তুমি কল্পনা করতে পারবে না। তোমার থেকে দূরে থাকা আমার জন্য অচিরেই অসহনীয়। প্রেমের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে জ্বরের মতো। থার্মোমিটারের কাঁচের ঘরে পারদকে বেঁধে রাখা যেন খুবই মুশকিল। তুমি কাছে এলে পারদ নেমে আসে, তুমি দূরে গেলে আবার ওঠে। এই ওঠানামাই এখন আমার প্রতিদিনের জীবনচক্র। আমি কখনো চাইনি রোগ দলিলের মতো তোমার প্রতি আস্থাহীন হই, তবু তোমার দূরে চলে যাওয়া, তোমার নিয়মহীন ভালোবাসা আমাকে এমন এক অবস্থা দিল যেখানে ভালোবাসা কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমার পায়ে। কত কথা বাকি ছিল আমাদের, সেগুলো যদি পাখি হতো আমি নিশ্চয়ই তাদের উড়ে যেতে দিতাম, কারণ বুকের ভেতর এত কথা জমে রেখে এখন আর আমি ভার সহ্য করতে পারছি না। তোমায় বলতে না পারা ছোট্ট বাক্যগুলো বুকের ভেতর জমে জমে কষ্টের পাহাড় গড়ে তুলেছে। পাহাড়গুলো তার চোরা চোরা মাথার ওপর থেকে এই শহর কাঁপায়। তুমি কি জানো, একটা ফিরে এসেছি শোনার অপেক্ষায় রাতগুলো কষে ওঠে। তুমি কিচ্ছু জানো না প্রেম ভাই, কিছুই না। কেবল আমায় এক ফালি রোদের মতো, ঘোর বর্ষার বৃষ্টির মতো আঘাত করতে জানো। তবু আমি তোমাকে দোষ দিই না পুরোপুরি। আমি শুধু ক্লান্তি তীব্র আমাকে মাঝে মাঝে এমন এক দুর্বলতায় ফেলে, কিন্তু সেখান থেকে উদ্ধারের জন্য আমি নিজেকে আর খুঁজে পাই না। ভালোবাসা যদি রোগও হয়, তবু আমি জানি সেটা আমার একমাত্র উপশম। তাই তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি যদি সত্যিই ভালোবাসো, নিয়মটা শিখো, ফিরে আসো, সামান্য সময় দাও, চোখে চোখ রেখে বলো, একটু উপস্থিত হও, এগুলোই আমার ঔষধ। আমি এই চিঠিতে অভিযোগের সঙ্গে ভালোবাসা রেখেছি। তোমার অবহেলার মধ্যেও যা আমার প্রতি ছিল তা কেবলই ভালোবাসা। তাই ভালোবাসা দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমার দুঃখ সমান তোমার সুখ হোক। তোমার অপেক্ষায় ক্লান্ত, তৃষা নুজাত। সেই চিঠি ভিজে গেল চোখের নোনা জলে, সেখানে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল চোখ দুটো, বন্ধ হয়ে এলো তৃষার। দরজার পাশে তখন প্রত্যুষ বুকে হাত গুজে দাঁড়িয়েছে, সে আছে তৃষার দিকে। হঠাৎ কেউ একজন তার পিঠে হাত রাখতে সে পেছনে ফিরল।
সে দেখল হেতিজা নেওয়াজকে। হেতিজা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালোবাসিস তো ওকে? তাহলে বিয়ের কথাটা বাবজান তুই বলবি নাকি এবার আমি নিজেই বলবো? তখন সন্ধ্যার আজান দিচ্ছে। বাগানের বেঞ্চেতে পা ঝুলিয়ে বসে আছে তৃষা। একটু আগেই শিমলার কল এলো। কাল রাতে অঙ্কুরের সঙ্গে পালিয়েছে সে। ভালোবাসলে ভালোবাসে এমনই হওয়া উচিত। শিমলার বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে অঙ্কুর যখন বলল পালিয়ে যাই, তখন শিমলার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ওই দুটো শব্দের থেকেও বেশি ছিল। তৃষা একটু আগেই কাজ ছেড়ে এসেছে হেতিজাকে বলে এবার থেকে কাল সে চলে যাবে। ভার্সিটি যা বন্ধ, তবে এখান থেকে যাওয়ার কোনো পথ নাই তার। থাকবে কোথায় জানা নেই, শুধু জানে এখানে এখন থাকার মানে হয় না। অনেক তো অপেক্ষা করেছে, ফেরার হলে কবেই ফিরত। হঠাৎ ব্রেঞ্চেতে তৃষার পাশে কেউ একজন বসলো। তৃষার দেখার মতো আগ্রহ জাগলো না, তবে হুট করে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। প্রত্যুষ বলল, ভালোবাসা অনেক কাঁদায় তাই না তৃষা? যে যাওয়ার সে চলে যাবেই, তাকে তাবিজ করলেও সে তোমার কখনোই হবে না। তৃষা জবাব দিল না। প্রত্যুষ ফের বলল, তৃষা জানো, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মন তোমার না হয় সে হাজার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকে রাখা যায় না। আমি জানি, তবু হৃদয় তো মানতে চায় না। মনে হয় যদি আরও একবার ডেকে বলতাম তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবেছিলে সেও তোমার মতোই অনুভব করবে, কিন্তু আসলে তার ভেতরে অন্য গল্প চলছিল। ভালোবাসার ভেতরে এমন ভাঙন অচেনা নয়। তার চেয়ে বড় কথা, প্রেম তোমাকে মুখে কখনো বলেছে সে তোমায় ভালোবাসে? তৃষার কাছে কোনো জবাব নেই। সে চুপ করে যায়, কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু স্বপ্নকে সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এ মানুষটা আমায় কখনো ছেড়ে যাবে না, অথচ একদিন দেখি সেই মানুষটি চলে গেছে দূরে, এমনভাবে যে আর ফেরা সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনে দেখেছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমার হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যুষ আকাশের দিকে তাকায়। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এক ধরনের মোহ বটে। তুমি যা হারালে তা হয়তো শুরু থেকেই তোমার ছিল না। আমরা যা পাই তার প্রতি আমার আকর্ষণ বেশি থাকে, তা হয়তো অতি প্রিয় হয়ে থাকে, হয়তো সত্যি তাই। কিন্তু তবুও কেন হারানোটা এত বিষের মতো গায়ে লেগে থাকে বলেন তো? ওই বিষ আমাদের পুনরায় বাঁচিয়ে তোলে। মানুষ চলে যায়, কিন্তু তার দিয়ে যাওয়া দাগ আমাদের ভেতরে রয়ে যায়। সেই দাগ একদিন শক্তি হয়ে দাঁড়ায়, আর যখন শক্তি হয়ে দাঁড়ায় তখন আমরা পুনরায় প্রেমে পড়ি, ভালোবাসতে শিখি। তুমি বিষ পান করে শক্ত হতে পারবে না। হয়তো একদিন পারবো শক্ত হতে, কিন্তু বুকের ভেতরটায় যে ফাঁকা স্থান তৈরি হয়ে গেছে তার। তুমি ভেবো না তুমি একা। যারা হারিয়েছে তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এই কষ্টই তোমায় নতুন করে গড়বে। আর একটা কথা মনে রেখো, যে চলে যায় সে হয়তো তোমার ছিলই না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছো সেটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর শোনো, ভালোবাসা আসলে হারায় না, শুধু মানুষ হারিয়ে যায়, ভালোবাসা রয়ে যায় ভেতরে। হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এলো। আকাশের গর্জন যেন তৃষার বুকের গোপন ব্যথার প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো। তৃষা আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে সে হঠাৎ ফুপিয়ে উঠল। চোখের জল আর বৃষ্টির ফোঁটার ভেতর কোনো তফাৎ থাকলো না। বুক ছিঁড়ে বেরিয়ে এলো আক্রোশ ভরা আর্তনাদ। আমি তাকে ভালোবাসি প্রেম। তুমি ভালোবাসা কিংবা নয়, আমার ভালোবাসা অমোঘ। আমার সমস্ত রক্তে, শিরায়, শ্বাসে শুধুই তুমি। তোমায় ভুলতে গেলে আমি নিজেই নিজেকে ভুলে যাব। তার কণ্ঠরোধী চিৎকার বৃষ্টির গর্জনের সঙ্গে মিশে বেদনাময় সিম্ফনি হয়ে উঠল। সে হাত ছুঁড়ে বাতাস আঁকড়ে ধরতে চাইল, অথচ শূন্যতা ছাড়া কিছুই তার কাছে এলো না। তৃষার দেহ কাঁপতে লাগলো। ভেতরের অগ্নিদাহ তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইছে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল। এই উন্মত্ত যন্ত্রণার মুখোমুখি হতে তার নিজের বুকও ভারী হয়ে উঠল। হঠাৎ সে নিজের কাঁধ থেকে ব্লেজার খুলে তৃষার ভিজে যাওয়া কাঁধে জড়িয়ে দিল। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, তৃষা, নিজেকে ছিঁড়ে ফেলার মতো করে কাঁদো না। ভালোবাসা যদি সত্যিই তোমার হয় সে একদিন অন্য রূপে ফিরে আসবে, আর যদি নাও আসে তবুও তোমার ভেতরের এই ভালোবাসাই তোমায় অমর করে রাখবে। শোনো, মানুষ চলে যায়,
কিন্তু ভালোবাসা কখনো মরে না। আর কতবার বোঝাবো? আচ্ছা, যতবার তুমি বুঝবে না আমি বুঝিয়ে চলবো। তৃষা কাঁপতে কাঁপতে তার গায়ের ওপর মাথা রেখে হাহাকার করলো। বৃষ্টির প্রবল স্রোতে তাদের দুজনের শরীর একাকার হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে কেবল ঝড় বৃষ্টির আওয়াজে ভরে উঠল। সেই মুহূর্তে তৃষার অন্তর যেন বুঝে নিল, ভালোবাসা হারায় না, হারিয়ে যায় কেবল মানুষ। 2 দিন কেটে গেল, হৃদয়ে যেন বিষাক্ত কাঁটায় ঢাকা পড়েছে। আশপাশের সবাই এখন বলছে প্রেমামণি। সে মন থেকে কাউকে ভালোবাসতেই পারে না। যখন তার মন চাইবে সে অধিকার খাটাবে, যখন মন চাইবে সকল অধিকার ছিনিয়ে নিয়ে চলে যাবে, হারিয়ে যাবে। এই কথাগুলো তৃষার ভেতরে এক একটা জোড়া ছুরি ঘোরালো। বিশ্বাসের প্যাঁচায় জড়িয়ে থাকা আশার গায়ে সপ সপ দাগ পড়তে থাকলো। সপ্তাহ গড়িয়ে গেল। ব্যথার এই মরশুমে যে একজনই একটুখানি সান্ত্বনা দিয়েছে, পাশে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, যে মানুষটি আর কেউ নয়, প্রত্যুষ দেয়ান। আইনের পেশায় এক স্থিরচিত্ত সুপুরুষ। প্রত্যুষ প্রতিদিন একরাশ ধৈর্যের সাথে তৃষার ভাঙা মনটাকে বেঁধে রাখার চেষ্টা করছে। তৃষা তবু চায় না এক একবার ভাঙতে, চায় না কোনো নিষ্প্রাণ প্রতিশ্রুতিতে নিজেকে ফিরিয়ে দিতে। কিন্তু মানুষের অনাবিল মন, তবু কেন জানি মনটা বুঝ মানছে না। চারপাশের বিষবাণে তৃষার মনে দাগ কেটে গেলেও সে ভুলতেই পারছে না প্রেমকে। ভুলবার বদলে জেকে বসেছে। একসময় যে হারানোর পার্থিব ব্যথায় কান্না করত, এখন সেই জেদি তার ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। প্রেমা সেদিন কথায় কথায় বলে উঠল, প্রেম ভাইকে আমি নিজেই ভালোবাসি, তবে সে রাতে বাইরে থাকে, নেশায় ডুবে যায়, টাকা উড়িয়ে দেয়। এমন পুরুষদের যে নারীর দোষ নেই বা তার কোনো সাক্ষী আছে। কথাগুলো তৃষার কানে বাজলো বারবার, জেদ বাড়ল। সেই রাতে প্রেমার ঠোঁট থেকে ছুটে এলো আরও কঠোর এক ভাষ্য। প্রেম ভাই যেটা চায় সেটা আদায় করে নেয়। এই যে ধরো, সে চাইলো তোমাকে তার প্রেমে ফেলবেই, তার মানে যত নিচে নামতে হয় না কেন, কঠিনের থেকে কঠিন কিছু করতে হলেও সে তোমাকে এমনভাবে হিপনোটাইজ করবে যে তোমার তার প্রেমে পড়তে বাধ্য হতেই হবে। শেষে বারবার মনকে বোঝানোর চেষ্টা করলো প্রেম ভাই ফিরে আসবে, সে তাকেই ভালোবাসে, কিন্তু মন তার অন্য কথা বলছে প্রেমের আর ফেরা হবে না। সে ছন্নছাড়া পাখি, যাকে বেঁধে রাখা যায় না, বাঁধলে পাখির মরণ নিশ্চিত। তৃষার চোখ মুখ ফুলে উঠেছে। কাল রাতে অনেক সাহস করে হাতের কবজিতে ব্লেড ধরেছিল আত্মহত্যার জন্য। ভয়ে তার হাত কাঁপছিল। মানুষ মনের দিক থেকে যতই শক্ত হোক না কেন, মৃত্যুর ভয় সবারই আছে, জানের ভয় সকল জীবেরই আছে। কেউ মরতে চায় না। শেষে ব্লেডটা হাতে ছোঁয়াতে যাবে, তার আগে প্রত্যুষ রুমে এসে ব্লেড হাত থেকে কেড়ে নেয়। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে দেয়। তবে অনেক হয়েছে, আর নয়, এখানে থাকলে কেবল নিজের রাগ জেদ বাড়তেই থাকবে। তৃষা ব্যাগ বের করলো, কাপড় চোপড় প্যাক করতে রুমের দরজায় প্রত্যুষ এসে নক করলো। তাকে দেখে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল তৃষা। এই প্রত্যুষটাও না, সে ভালো মানুষ, অনেক ব্যস্ত মানুষ, তবে শেষ হয়ে যাওয়া তৃষার পাশে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করলে চলবে? প্রত্যুষ কিছুক্ষণ চুপ থেকে তৃষাকে বলল, কি করছে সব? আমার বোঝা আপনাদের কাঁধ থেকে সরিয়ে নিচ্ছি। কখনো বলেছি তুমি বোঝা? এসব মাথায় আনো কি করে? কোথায় যাচ্ছ? এসব কি করছো তৃষা? তৃষা প্রেমের দেয়া জামাটা হাতে নিয়ে রেখে দিল। তারপর প্রত্যুষকে বলল, জীবন হচ্ছে একটা রাস্তা, মানুষ তার শুরু জানে, গন্তব্য নয়। তবুও তারা পথ চলে, রাস্তার বিপদের কথা চিন্তা না করে রওনা হয়। ধরে নেন আমি পথে একটা বিরতিতে নিয়েছিলাম, আবার পথ চলতে শুরু করব। কোথায় পৌঁছাবো জানা নেই, তবে এইটুকু জানি মৃত্যু গন্তব্যের শেষ প্ল্যাটফর্ম। চাইলে পথের সঙ্গে হতে পারি। প্রেমকে ভুলে যাও তৃষা, সে ফিরবে না। তুমি নিজেই বলো, এটা কোনো জীবন? তোমার মনে হয় এটা ভালো থাকা? আচ্ছা, প্রেম দূরে সরে তোমায় দেখিয়ে দিলে তুমি কেন দুর্বল হয়ে পড়ে থাকবে? তুমিও তাকে দেখিয়ে দাও কার জন্য তোমার জীবন থেমে নেই, কখনোই থেমে থাকবে না। কিভাবে দেখাবো? মেসেজ দেওয়ান হয় আমার বউ হয়ে। তৃষা তখনও বিস্ফোরিত নয়নে তাকে আছে প্রত্যুষের দিকে। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, তাড়াহুড়োয় কিছু নেই, তুমি ভাবো, যত সময় লাগে যত সময় নিয়ে ভাবো। তুমিও একটু ভেবে দেখবে আমায় নিয়ে, উত্তর না হলেও আমি শান্তি পাবো। জানো তো কেন?
কারণ ওই যে তোমার মস্তিষ্ক একটা সেকেন্ড আমাকে নিয়ে ভেবেছে, সেটা আমার জন্য কম পাওয়া হলো নাকি? বাকিটা জীবন এই একটা বিষয় নিয়ে দিব্যি পার করতে পারবো। আজকে 5টা দিন প্রত্যুষে সেই কথা নিয়ে ভাবছে তৃষা। কান্নাকাটি তো জীবন অনেক করেছে, এসব করে কেবল নিজের ক্ষতি তো বুঝতে ভালোই লেগেছে। এই যেমন মাস তো পেরিয়ে গেল, কিন্তু এত কান্না কষ্ট কাটাকাটি, তারপরও সে তাকে পাচ্ছে কি? সে কান্না দূর করার জন্য চাইলেই কি চলে আসতে পারতো না? আবার তৃষার মাঝে মাঝে ভয় হয় মানুষটার কিছু হয়ে গেল না তো, সে ঠিক আছে তো? বারান্দার রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে আছে তৃষা। ভালোই লাগছে, পড়ে গেলে সর্বোচ্চ মারা যাবে, তার থেকে বেশির কিছুই নয়। দীর্ঘক্ষণ কি একটা চিন্তা করে শিমলাকে কল করল। শালির ঘরের শালি বিয়ে করে বাসর করেও ফেলেছে, আর তৃষা কেঁদে কেটে মুখটা বানরের পাছার মতো লাল করে ফেলেছে। এখন যে অন্য একটা ছেলে এসে প্রপোজ করবে তাও হবে না। শিমলা ওই দিন নতুন সিম দিয়ে কল করেছিল তৃষাকে, কিছুক্ষণ কথা বলে বোঝায়, তারপর অনেকবার কল দিয়েছিল তৃষার, ইচ্ছে করেনি কল ধরতে। তেমন মন মানসিকতা ছিল না তো ধরবে কেমন করে? আর শিমলা কানায় সবসময় প্রেমের প্রশংসা করে, যত দোষ তৃষা ঘোষ, আর প্রেম ভাই তো ফিডার খায় ন্যাকামির বস্তা সব কয়টা। একেবারে পিন্ডি চটকাতে ইচ্ছে করে। তৃষার চোখের পানি নাকের পানি মুছে শিমলাকে কল করলো। এই মাঝরাতে নির্ঘাত জামাই নিয়ে রোমান্স করছে। ভালোই হয়েছে, ওদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দেবে তৃষা। এদিকে তৃষার কোনো গতি হতেই পারছে না, তাহলে শিমলা কেন এত বেশি বেশি করে ফেলবে? সারা জীবন একটা প্রেম করতে না পারা মেয়েটা এখন পালিয়ে সংসার করছে, বাসর করছে, আর তৃষা কি বালডা ফেলেছে। এত এত ছেলে তার পেছনে ঘুরেও শেষে এখন চোখের জল বের করে সাগর বানাচ্ছে। এত কষ্টের বিষয়ে ভাবলে আরও কষ্ট লাগে, তখন আরও কষ্ট চলে আসে। তৃষা শিমলাকে কল করি বলল, গণ্যমান্য আপু, স্বামী নিয়ে ইয়ে করবার সময় মানে ঘুমানোর সময় বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কি বলছিস? তোর এখন কি অবস্থা? এই শালির ঘরের বান্ধবী, তুই আগে বল, লাং নিয়ে কোন জায়গায় শুয়ে শুয়ে চাঁদ দেখছিস? আপাতত স্বামীর বুকে আছি, তবে চাঁদ দেখা যাচ্ছে না, মাথার উপর সিলিং আছে তো, আমার ইয়েটা আছে। এই তুই জানিস আমি কত কষ্টে আছি? প্রেম ভাইকে বিয়ে করে বাচ্চার মা হওয়ার আগে ওই হালারপুত আমাকে বুড়ো আঙুল দেখে না যিনি কোন শালির সঙ্গে ভবিষ্যৎ বাচ্চা পয়দার ব্যবস্থাপনা করছে। তৃষা, এই মুখের ভাষা ঠিক কর, তুই মরলে তো মেরে ফেল, মারাই উচিত। একা একা স্বামীর আদর খাচ্ছিস? তুমি আমার বালের বান্ধবী, তবু তো বান্ধবী। এখন এত কথা বাদ দে, আর শুনে রাখ, আমি খুব জলদি বাসর করব, আর দেখিস আমার বাচ্চা তোর আগেই হবে। আমার একটা ছেলে হবে, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, আর আমাকে রেখে বাসর করার অপরাধের শাস্তি তোর মেয়েকে দেব, দেখিস। তো কি শাস্তি দিবি? গরুর গোবরের ভর্তা খাবো। তৃষা একটু চুপ থেকে বলল, এই আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমরা ওই সবুজ সবুজ গোবরকে ধনিয়া পাতার ভর্তা বলে বাজারে চালান করে দেই, ভালো ব্যবসা হবে না? কেউ কালার দেখে বুঝতে পারবে না। তোর তো শুনলাম মনে অনেক কষ্ট, তাহলে এসব কি বলছিস? আর এবং দুঃখ আমার সুখে ছিদ্র করে তলানিতে ফুটে দিয়ে চলে গেছে, তাই নিজেকে একটু দুঃখ থেকে বের করতে এসব বলেছি। দিলি তো আমার দুঃখটাকে আগের থেকে বাড়িয়ে, এখন জামাই খুঁজে দে, নইলে দুঃখ মুছে দেওয়ার জন্য মানুষ কই পাবো? তোর দাদাকে কবর থেকে তুলে কাপল প্লেটার খেয়ে দুঃখ কমাবো নাকি? আমার এই হারে বজ্জাত প্রেম ভাইকে চাই, শালাকে উদুম কালানি দেব, আমার সঙ্গে ঠকবাজি।